মাঝরাতে ঘুম থেকে তুলে বিয়ে দিয়ে দিল আমার, তাও নাইটির উপরে শাড়ি জড়িয়ে। আর নাকি সময় ছিল না, কি নাকি তাড়াহুড়ো আছে। এই তো কিছুক্ষণ আগেই আমি সকালবেলা বাবার জন্য রান্না করে কলেজে যাব ভেবে রাতে শুয়েছিলাম। 2টোর সময় আমাদের এক প্রতিবেশী ঠেলে তুলে হেসে বলল, এই তাড়াতাড়ি ওঠ, আর ঘুমাতে হবে না, তোর বিয়ে। সেই রাতে আমার বিয়ে হলো। আসলে যাকে সে আমাদের গ্রামে বিয়ে করতে এসেছিল সে তার মনের মানুষের সঙ্গে শেষ বেলায় নাকি পালিয়েছে। আমি সাইন করে বিয়েটা করে নিলাম। চুপচাপ বসে আছে, যথেষ্ট ভদ্র। আমি ভাবছি এভাবে অচেনা কাউকে হুট করে বিয়ে করাটা কেমন হলো। পস্তাতে হবে না তো পরে। বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের দুজনকে পাশাপাশি বসানো হলো। বরের নামটা পর্যন্ত জানি না, জানার চেষ্টা করিনি। এখনো কেমন যেন ঘোরের মধ্যে আছি, যেন স্বপ্নের মধ্যে ভেসে বেড়াচ্ছি। কিছুই বিশ্বাস হচ্ছে না, লোকটা এতটাই সুন্দর, হ্যান্ডসাম, বারে বারে মনে হচ্ছিল গালটা টিপে দেই। ঠোঁট দুটো যেন ছাড়ানো কমলা লেবুর কোয়া, লাল টকটকে। তাকে দেখছি আর ভাবছি যাকে বিয়ে করবে বলে বেচারা সেজে গুজে এসেছিল, স্বপ্ন দেখেছিল, মোবাইলে ঘন্টার পর ঘন্টা গল্প করেছিল, তাকে না পেয়ে সদ্য বিবাহিত পুরুষটি কেমন যেন দিশেহারা। এমনটা হবারই কথা, যে কোনো ছেলেরই হতো। কেন জানি না মাঝে মাঝে আমার মায়া হতে লাগলো। আহারে, কাকে বিয়ে করতে গিয়ে কাকে বিয়ে করে মনমরা হয়ে ফিরছে। চুপচাপ বসে আছে। তিনি দেখছি যথেষ্ট ভদ্র। আমাকে দু একবার মিটি মিটি চোখে তাকালেন, আমার সাথে চোখে চোখ পড়ায় চোখ সরিয়ে নিলেন। ওনার বাবা মানে আমার শ্বশুর বললেন, চলো আমরা বেরিয়ে পড়ি, একে তো দূরের রাস্তা, তার উপর ওখানে গিয়ে আরো কাজ আছে। তারপর আমাকে নিয়ে ওরা বেরিয়ে পড়লো বাড়ি ফেরার উদ্দেশ্যে। ওদের বাড়ি পৌঁছে গেলাম। আমার শ্বশুর বলল, প্রিয়া মা, যা যা করতে হয় করে নে, আমি যাই, খেয়ে শুয়ে পড়বো। ঠিক আছে বাবা, ওষুধ 2টাই খাবে। তারপর আমার স্বামী তার বন্ধু ডেকে রঙ্গ করে বলল, তুষার, আমার বউটা কিন্তু ভারী সুন্দরী, ঘন্টাখানেক ওয়েট করছি, ওকে সঙ্গে নিয়ে যা, বিউটি পার্লার থেকে সাজিয়ে দিয়ে যাবি, প্রিয়াকে সাথে করে নিয়ে যা। তুষার বলল, ঠিক আছে যাচ্ছি, তুই টেনশন করিস না। ওনার কথায় আমাকে নিয়ে গেল বিউটি পার্লারে। আমার ফিরতে আধ ঘন্টা লেট হলো। ননদটি আমার ভারী সুন্দরী এবং মিষ্টি, কি সুন্দর কথা বলে, কি অমায়িক ব্যবহার। সে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত দেখে শুনে তারপর পার্লার থেকে বের করলো। বাসায় ফিরে দেখি আমার স্বামী সামনের ড্রয়িং রুমে সেভাবেই বসে আছে। আমরা ড্রয়িং রুমে ঢুকতেই প্রিয়ার সাথে আমাকে দেখে প্রায় চিৎকার করে বলল, কাকে আনলি রে প্রিয়া, এ তো স্বর্গের অপ্সরী। এই কমপ্লিমেন্ট যে আমার কি ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। ননদ দাদার কথায় কান্না দিয়ে শুধু বলল, তাড়াতাড়ি চল, খিদে পেয়েছে, মাকে সালাম করে নে, তারপর খেতে যাব আমরা। আসো ভাবি, আয় ভাই। ননদের সাথে শাশুড়ি ঘরে এলাম। শাশুড়িকে দেখেই আমার খারাপ লাগলো। তিনি আসলেই অসুস্থ। শাশুড়ি বিয়েতে আসতে পারলেন না। আমি আগে থেকেই শুনেছিলাম তিনি অসুস্থ। কতটা অসুস্থ জানতাম না। আমাদেরকে দেখে উঠতে চাইলেন, কিন্তু শরীরে শক্তি দিয়ে পারলেন না। একদম বিছানার সঙ্গে যেন মিশে আছেন। দূর থেকে সালাম করতে বললেন। আমার ননদ আমাকে বলল, এখান থেকেই সালাম করে নাও ভাবি, কাছে গেলে এখন আরো ব্যস্ত হয়ে পড়বে, বিভিন্ন কথা বলতে চাইবে। আমি সালাম দিলাম, একসাথে বেরিয়ে এলাম ঘর থেকে। এবার ননদ আমাকে শোবার ঘরে নিয়ে এলো। তুমি এখানে বসো ভাবি, একটু পরেই ভাই আসবে। আমি গেলাম। হাসি খুশি মেয়েটা চলে গেল। ড্রেসিং টেবিলের আয়নায় আমাকে দেখে আমি চমকে উঠলাম। সত্যি সত্যি এবার বউ বউ লাগছে। এক ঝটকায় যেন অনেক বড় হয়েছি আমি। আমাকে এর আগে কখনোই এতটা সুন্দর আমি দেখিনি। জানি না কতদূর মুন্না মানে আমার স্বামী পিছে পিছে হেঁটে যেতে পেরেছিলাম। কখন যেন কিভাবে আমি জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফিরে দেখলাম প্রিয়ার কোলে মাথা আমার। আমার ননদ আমার মাথায় হাত বুলাচ্ছে। চেয়ারে একজন ডাক্তার বাবু। খুব লজ্জা করতে লাগলো। নতুন বউকে নিয়ে এরা নিশ্চিত বিড়ম্বনায় পড়েছে। কিন্তু মুন্না কোথায়? ওকে তো দেখছি না। ও কি আমায় কোথাও ফেলে চলে গেল? ছি ছি, কি ভাবছি কে জানে। আমি উঠে বসতে চাইলে প্রিয়া বলল, উঠতে হবে না ভাবি, শুয়ে থাকো। তোমার ভাইয়া কোথায়? ভাইয়া আছে সামনের রুমে। ডাক্তারবাবু বললেন, সামান্য প্রেসারের সমস্যা, হয়তো সারাদিন এদিক ওদিক দৌড়ে দৌড়ে শরীর দুর্বল হয়ে গেছে, ঠিক মতো রেস্ট নেন। আমি যাই। তিনি বিদায় নিলেন। তুমি এবার আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করো, তোমার একটু রেস্ট দরকার। আমি মাথা নেড়ে সায় দিলাম। ও চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। প্রায় 1 ঘন্টা ঘুমিয়ে থাকার পর হঠাৎ হুড়মুড় করে মুন্না ঘরে ঢুকে আমাকে ঠেলে তুলে বলল, অনেক আশা করে এসেছি, কেউ দেখেনি, একটা চুমু খাবো। ঘুম জড়ানো চোখে আমি কি সুন্দর দেখলাম ওকে। ও আবারও একই কথা জিজ্ঞাসা করলো, একটা চুমু খাবো, তাড়াতাড়ি, কেউ এসে পড়বে। কি? লজ্জায় মরে যায়। দিনে দুপুরে দরজা খোলা, লোকটার কি এসব খেয়াল নেই? হঠাৎ এলোই বা কোত্থেকে? ঠিক আছে, চলে যাচ্ছি। হঠাৎ মুন্না কাচুমচু হয়ে বলল, এবার আর কিছু না বললেই হচ্ছে না দেখছি। ভয়ে ভয়ে বললাম, নিজের বউকে চুমু খাওয়ার জন্য পারমিশন নিতে হয়? দরজা খোলা রয়েছে যে, কথাটা
শুনেই দ্রুত দরজা বন্ধ করে দিয়ে তার থেকেও দ্রুত পায়ে দৌড়ে এসে আমার গালে একটা চুমু খেয়ে ফিরে গেল দরজার কাছে। আবারও ফিরে এসে আরেকটি চুমু খেয়ে আবারও ফিরে গেল। তৃতীয়বার এসে বলল, আশ্চর্য, মেয়েদের কিস করে এত আনন্দ, আগে জানতাম না তো। ঠিক আছে, পরে কথা বলবো, অনেক কথা বলবো বলেই ঝড়ের বেগে বেরিয়ে গেল। কোনো পুরুষ আমায় প্রথম চুমু খেলো, ওই বা এত অস্বাভাবিক আচরণ করলো কেন বুঝতে পারলাম না। অন্তত আরো কিছুক্ষণ আমার কাছে থাকতে পারতো। আমার কেমন এলোমেলো লাগলো। সন্ধ্যাবেলা আমার ননদের সাথে শাশুড়ি ঘরে আরেকবার গিয়েছিলাম। আমাকে দেখে হাসি মুখে বললেন, আমার পা নেই রে মা, গ্যাংগ্রিনের দুটোই কাটা পড়েছে, পছন্দ হয়েছে, তোর দেখার দরকার নেই। একটু থেমে তারপর আবার হেসে বললেন, আমার একটা কথা রাখবি মা, তোকে দেখে আমার খুব ভালো লেগেছে। তোকে বলা যায় উনার কথায় অন্তরটা ভিজে গিয়েছিল, আমার চোখে জল এসেছিল। কোনো প্রকার ভনিতা না করে বললাম, বলুন। মনে হয় শাশুড়ি মার চোখেও জল এসে গিয়েছিল। ধীরে ধীরে বললেন, তুই আর এই ঘরে আসিস না। আর এই ধর, এই কাগজে একটা কথা লেখা আছে, তোকে মুখ ফুটে বলতে পারলাম না, পারলে মেনে চলিস, ঘরে গিয়ে একা পড়িস। প্রিয়া আমাকে আমার ঘরে দিয়ে গেছে, এখনো 10 মিনিটও হয়নি। আগের মতোই হুড়মুড় করে আবারও এলো মুন্না, এসে চুপ করে দাঁড়িয়ে রইলো দরজার পাশে। আমি অবাক হয়ে গেলাম। ধীরে ধীরে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে অনেকক্ষণ পর বললাম, এত আবেগ নিয়ে নাসরিন কি তোমায় জড়িয়ে ধরে? কথা শুনে ছিটকে সরে গেল মুন্না। তারপর একটু ধাতস্থ হয়ে আবারও ফিরে এসে দুহাত জড়িয়ে ধরে বলল, তুমি আমায় ছেড়ে চলে যেও না, আমি ওকে ভুলে যেতে চাই। তুমি এই কথা আর কাউকে বলো না। বলো, বলবে না প্লিজ? আমি আর একবার ওর বুকে মাথা রেখে বললাম, না, বলবো না, শুধু তুমি তোমার কথা রেখো। ভালোবেসো, খুব ভালোবেসো, কথা দিলাম, খুব ভালোবাসবো। সময় টু ভিউয়ার্স। গল্পটি রচনায় অভিক ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় আলমগীর।